অ্যানচেলোত্তি ভিনিসিয়াসের উপর কি জাদুটা করলো বলে আপনার মনে হয়? ভিআর এর ব্যাপারটা চেক করা হয়, তখন গিয়ে না নকটা একদম ক্লিয়ারলি ভিজিবল হয়। আলজেরিয়ার বিপক্ষে মেসি যে ফাউলটা করেছিলেন, মেসিরটা ফাউল না হলে ভিনিসিয়াসের এটা কেন ফাউল? এবার কি মনে হয় ভিনিসিয়াসের হাত ধরে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটা? ব্রাজিল দলের সবথেকে শক্তি জায়গা আনচেলত্তি, এবং সেই আনচেলত্তির সবথেকে শক্তি জায়গা ভিনিসিয়াস। আরেকজনের কথা না বললেন না, নেইমারের প্রত্যাবর্তন। প্রচন্ড একটা অ্যাটাকিং গেম প্লে আশা করছি। সুইডেন হয়তো সেক্ষেত্রে বেশি অ্যাটাক করতে পারে, কিন্তু নেদারল্যান্ডকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরাই যেতে পারে। বাট ইউ নেভার নো, ফুটবল 90 মিনিটের খেলা, 90 মিনিটে যে কোনো কিছু হতে পারে। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন আমার সহকর্মী হাসান ফাহিম। ফাহিম, সবার আগে আমি একটি সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। ব্রাজিল কালকে জিতেছে, ব্রাজিল কালকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, ভিনিসিয়াস জোড়া গোল করেছে, এমনকি নেইমারের প্রত্যাবর্তন হয়েছে। এই সব কিছুকে বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া কেন একটি টপিকে এখন গরম, যেখানে সবাই বলছেন যে ভিনিসিয়াস যে সেকেন্ড গোলটি করেছিলেন সেটি ফাউলের কারণে বাদ বাদ হয়ে গেছে। এটা কি আদৌ ফাউল ছিল? প্রথমে তো রেফারি সেটাকে ফাউল কল করেনি। ইনফ্যাক্ট গোল করে ভিনিসিয়াস একটা ভালো রকমের সেলিব্রেশন যেমনটা সে আসলে দেয় সেটা সে করছিল। এরপরে যখন ভিআর এর ব্যাপারটা চেক করা হয়, তখন গিয়ে না নকটা একদম ক্লিয়ারলি ভিজিবল হয়। অ্যান্ড কেন সেটাকে ফাউল দিয়েছে আমার মতে, বা সে ভিজুয়ালি যদি আমরা সেই জিনিসটা খেয়াল করি, আমরা একটা জিনিস ক্লিয়ারলি দেখবো যে ডিফেন্ডার সেখানে আসলে খুব বেশি যে খেয়াল করছিলেন কেউ তাকে মার্ক করছে বা প্রেস করছে, সেটা কিন্তু না, সে সেটা ভাবছিলেন না, এই জন্য খুব রিল্যাক্স ছিলেন। বাট উনি যখন আর কি ফিল করলেন তাকে মার্ক করতেছে বা ভিনিসিয়াস চলে আসছে, সো বল তার কাছ থেকে ছুটে গেছে, অ্যান্ড বলটা সে ক্যাচ করার জন্য বা ধরার জন্য সে পাটা বাড়ালেন। ওই মোমেন্ট একটা ছোট্ট নকে খানিকটা ব্যালেন্স বিগড়িয়ে যায়। অনেকে বলছেন যে এই ছোট্ট নকে কেন ফাউল ধরা হবে? লাস্ট ম্যান ডিফেন্ডার তো, এই ক্ষেত্রে যারা আসলে রেগুলারলি ফুটবল ফলো করে, আমি বিশ্বাস করি তারা এই বিষয় নিয়ে আসলে কথা বলবে না। কারণ প্রতি ম্যাচে অ্যাটলিস্ট 10 থেকে 15 বার, যে কোনো ফুটবল ম্যাচ যদি আমরা তুলে ধরি, 10 থেকে 15 বার আমরা এই জিনিসটা দেখবো যে লাস্ট ম্যান ডিফেন্ডারদেরকে একটা ছোঁয়া দিলেও সেখানে হচ্ছে রেফারি ফাউল কল করে। সো সেখানে তো এটা মানে পায়ে সেখানে টাচ লেগেছে, ব্যালেন্স হারিয়ে ফেলেছে খানিকটা হলেও। এখানে আসলে আমি কোনো যৌক্তিকতা আসলে কোনোভাবেই দেখছি না যে এটাকে আসলে মানে ফাউল না মনে করার। রাইট, সোশ্যাল মিডিয়াতে আরো একটি কথা ভাসছে, মেসিরটা আলজেরিয়ার বিপক্ষে মেসি যে ফাউলটা করেছিলেন, মেসিরটা ফাউল না হলে ভিনিসিয়াসের এটা কেন ফাউল? এইটা আসলে কত, মানে এই টপিকটা কতটুকু যৌক্তিক মেসির ওই ইনসিডেন্টের সঙ্গে ভিনিসিয়াসের এই ইনসিডেন্ট মেলানো? ফুটবল মাঠে না একটা জিনিস হচ্ছে রেফারির দিক থেকে তারা ভালোভাবে প্রোটেকশনের ব্যাপারটা যদি আমি চিন্তা করি, প্রথমত যদি আমি ডিফেন্ডার হই, আমার বক্সের আশপাশে গোলকিপার এবং আমার লাস্ট লাইন যারা ডিফেন্ডার থাকবে তাদেরকে রেফারি সব থেকে বেশি প্রোটেক্ট করবে। যত বেশি পিচের উপরের দিকে যেতে থাকবো, আমার দলের প্রোটেকশন তত বেশি কমতে থাকবে। আমার বক্সের আশপাশে ডিফেন্ডার হিসেবে আমাকে যে সফট টাচে ফাউল দেওয়া হতে পারে, সেটা যদি আমি পিচের উপরের দিকে যাই, সেটা আমাকে দেওয়া হবে না। স্বাভাবিক, সেই অ্যাডভান্টেজটা আবার প্রোটেকশনটা পাবে কি বিপক্ষ দল, তার ডিফেন্ডাররা শেষের দিকে গিয়ে সেই প্রোটেকশনটা পাবে। এবং আমরা যদি এই ভিনিসিয়াস আর মেসির ইনসিডেন্টটা কম্পেয়ার করি, কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট সিনারিও। এবং সেক্ষেত্রে মেসিটাও তো ফাউল কল দিয়েছে, বাট সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে মেসিটা ফাউল দেওয়া হয়নি এবং ভিনিসিয়াসেরটা ফাউল দেওয়া হয়েছে, কিন্তু রেফারি কিন্তু মেসিটা ফাউল কল করেছিলেন, শুধুমাত্র কার্ড দেখাননি। তর্কের খাতিরে মানুষ আসলে অনেক কিছুই বলতে পারে, এবং তর্কে জেতার জন্য মানুষ সেক্ষেত্রে সে হয়তো ভাবতেও পারে যে আমি ভুল, কিন্তু আমি তর্কে হারতে চাই না। এবং ফুটবলে এই মৌসুমে আসলে এমন দেখাটাও বেশ স্বাভাবিক, আমি তাদেরকে আসলে দোষ দিব না, তর্কে সবাই চায় জিততে। তবে এক্ষেত্রে আসলে ভিনিসিয়াসেরটাও যেমন ক্লিয়ার ট্যাকেল ছিল, এবং সেই ক্ষেত্রে সব থেকে বেশি প্রোটেক্টেড যে খেলোয়াড়টা থাকার কথা ছিল লাস্ট ম্যান ডিফেন্ডার, তাকে সে যদি পায়েও নক না করে যে একটা পুশও দিত, শোল্ডার পুশ যেটাকে হচ্ছে সবসময় লিগাল বলা হয়, একটু হার্ড পুশেও দেখা যেত যে সেক্ষেত্রে হয়তো ফাউল রেফারি কল করে দিত। সো পায়ে সেটা আসলে সেটা অবশ্যই ফাউল জেনুইন, এবং মেসিটা টোটালি মাঠের অপোজিট সাইডে ছিল, এবং সেক্ষেত্রে রেফারির কল সে ফাউল অলরেডি কল করে ফেলেছে। এবং যদি সেটাও যদি ভিআরে যেত, হয়তো মেসির হলুদ কার্ড সেখানে দেখতে হতে পারতো, বাট আমি শিওর ওখানে রেড কার্ড আসতো না, বাট হলুদ হয়তো সেখানে একটা আসতে পারতো। যাক, আপনি একটু সবাইকে ক্লিয়ারই করে দিলেন যে ভিনিসিয়াসেরটা কেন ফাউল ধরা হয়েছে। আরেকজনের কথা না বললেন না, নেইমারের প্রত্যাবর্তন। ব্রাজিলের জার্সিতে নেইমারকে দেখার জন্য ব্রাজিল ফ্যানরা একদম উন্মুখ হয়েছিলেন। সাবস্টিটিউট থেকে তিনি যখন নামলেন তখন একদম ব্রাজিল ফ্যানরা চিৎকার করে উঠলেন। ম্যাচ শেষে নেইমার কান্নায় ভেঙে পড়লেন। সব মিলিয়ে ব্রাজিলের নেইমারের প্রত্যাবর্তনটা কেমন ছিল? প্রথমত আমার কাছে মনে হয় পুরো ফুটবল বিশ্ব যারা এই ম্যাচটা দেখতে বসেছিল, অ্যাপার্ট ফ্রম ব্রাজিল ফ্যান্স,
সবার মানে মধ্যমণি না ওই মানুষটাই ছিল যে নেইমার নামবে, নেইমারকে দেখব। যারা ব্রাজিল ফ্যানরা তো অবশ্যই খেলাটা দেখবে, এবং ব্রাজিল ফ্যান ছাড়াও যারা রয়েছে তারা নেইমারকে দেখতে চায়। মানে মেসি গোল করেছে, রোনালদো গোল করেছে, এমবাপ্পে, হাল্যান্ড সবাই দাপিয়ে বেড়াচ্ছে, নেইমার কি করবে? সো সেই মানুষটা যখন নামে, আমার মতে যেভাবে আমরা মাঠে আসলে দর্শকদের উন্মাদনা দেখেছি, এবং স্পেশালি আরেকটা জিনিস না বললেই নয়, খেলোয়াড় আমরা দেখি সবসময় তাদেরকে সাবস্টিটিউশন করলে তারা বেশ মনক্ষুণ্ণ হয়। কুনিয়া সেক্ষেত্রে হাসতে হাসতে লাফাতে লাফাতে চলে গেল, হাগ করে নেইমারকে সে আসলে অভ্যর্থনা জানালো। কারণ তিনি নিজেও তখন বুঝেছেন যে তিনি কার সঙ্গে বদলিটা হচ্ছেন। এই ব্যাপারটা না অন্যরকম, এই যে আমেজটা, এটাই হয়তো বুঝিয়ে দেয় নেইমার কি, ব্রাজিল দলের জন্য নেইমার কি, ব্রাজিল ফুটবলের জন্য নেইমার কি, এবং বিশ্বকাপের জন্য নেইমার কি। নেইমারের এবার আমি একটু প্রত্যাবর্তনটা নিয়ে বললাম, ম্যাচের ইম্প্যাক্টটা নিয়ে যদি একটু বলি, নেইমার যতটুকু ম্যাচ মিনিটই খেলেছেন, চেষ্টা করেছেন ইম্প্যাক্ট রাখতে, ওই তার কি আগের ধারটা দেখতে পেলেন কিনা? তাকে যতটুকু সময় নামিয়েছে আমার কাছে ভিজিবল হয়েছে, আনচেলত্তি তাকে সেফ খেলানোর চেষ্টা করেছে, যেন যে সমস্ত আসলে আমি ডুয়ালে যদি বলি নেইমার সবসময় টেক অন করে, সেই জিনিসগুলো তো দেখা গিয়েছে নেইমারের যাওয়ার পরে যখন একটু বিপদের আভাস পাচ্ছেন সে কিন্তু সরে আসছেন। এই জিনিসটা আসলে এই আগাম বার্তা দেয় যে দল জিতে যাচ্ছে, গ্রুপ চ্যাম্পিয়ন আমরা হচ্ছি, নেইমারকে বিশ্বকাপের সামনের মুহূর্তে দরকার। এই 14-15 মিনিট নেইমার যতটুকু সময় খেলুক না কেন, সে ওয়ার্ম আপ, এটা হচ্ছে তার টুর্নামেন্টে বাকি সময়ের জন্য ওয়ার্ম আপ। তো আনচেলত্তি তাকে আসলে সেভাবেই প্রস্তুত করেছেন। হয়তো অনেকে সেই পুরনো নেইমারের ঝলক হয়তো দেখতে চেয়েছিলেন যে সবাই আবার ড্রিবল করে যাবে, কিন্তু তারপরও নেইমার কিন্তু ভিনিসিয়াসের জন্য বেশ কয়েকটি চান্সও ক্রিয়েট করেছেন। এক্স্যাক্টলি যেমনটা আমরা বলেছিলাম আগে, যে ভিনিসিয়াস এবং নেইমারের মাঝখানে যে কম্বিনেশনটা হতে পারে, দুজন রোটেশন করবে, কুইক টাচেস করে রান মেক করবে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ম্যাচে। লক্ষণীয় বিষয় যে এটা ব্রাজিলের সামনের মুহূর্তগুলোতে বিশ্বকাপে একটা স্ট্রেংথের জায়গা হতে পারে, এবং নেইমার ভিনিসিয়াস কানেকশনটা যদি ব্রাজিল এই বিশ্বকাপে ভালো কিছু করে, এইটা খুব ভাইটাল একটা পয়েন্ট হবে। নেইমার যে কয়েকটা মিনিট খেলেছেন, তিনি কিন্তু অ্যাটাকও যেভাবে করেছেন, বল বানিয়ে দিয়েছেন, তাতে ব্রাজিল ফ্যানরা অন্তত সন্তুষ্ট বলেই মনে হচ্ছে, এবং তিনি কিন্তু ডিফেন্ডও করেছেন শেষ মুহূর্তে এসে, স্কটল্যান্ডের বেশ কয়েকটি বলও তিনি রিকভার করেছেন। নেইমারের প্রত্যাবর্তন দেখলাম, আমরা ভিনিসিয়াসের ফাউল ছিল কি ছিল না সেটা নিয়েও কথা বললাম, আরেকটি কথা না বলে না, ভিনিসিয়াসকে নিয়ে এই ব্রাজিল দলটাকে একাই টেনে নিচ্ছেন এই ওয়ার্ল্ড কাপে। মানে অ্যানচেলত্তি ভিনিসিয়াসের ওপর কি জাদুটা করলো বলে আপনার মনে হয়? থাকে না, আমরা ছোটবেলায় যখন ভাইসিটি খেলতাম, চিট কোড দিলেই গেমটা পুরোটা আমাদের কন্ট্রোলে। এখন আনচেলত্তির এই সিস্টেমে না ভিনিসিয়াস একটা চিট কোডের মতোই মনে হচ্ছে। রিয়াল মাদ্রিদে যেমনটা আমরা দেখেছি, ব্রাজিল দলেও তেমনটা দেখতে পাচ্ছি। গ্রুপ পর্বের 3 ম্যাচে 3টা ম্যান অফ দ্য ম্যাচ। মানে নিজেকে না ব্রাজিল জার্সিতে একদম প্রপারলি মেলে ধরতে পারতেছে ভিনিসিয়াস, যে ভিনিসিয়াসের উপর ট্যাগ ছিল, সে ব্রাজিল জার্সিতে আসলে তেমন মেলে ধরতে পারে না, সে ক্লাবের জন্য খেলে। এবার সে সবাইকে ভুল প্রমাণ করে দিল। এবং একই সাথে 2002 সালে রোনালদো নাজারিও এবং রিভালদোর পরে একমাত্র খেলোয়াড় হিসেবে ভিনিসিয়াস যে কিনা ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল পেয়েছে। আপনাকে আরও একটা স্ট্যাট এখানে আমি একটু ইনক্লুড করি। এইরকম গ্রুপ পর্বে যে প্রতি ম্যাচেই ব্রাজিলের কোনো প্লেয়ার যে যখনই গোল পায় তখনই কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়নও হয়। 2002 সালে হয়েছে, 1994 সালে রোমারিওর এই গ্রুপ পর্বে সব ম্যাচে গোল করেছিলেন, সেবারও ব্রাজিল চ্যাম্পিয়ন হচ্ছে, এবং 1970 সালে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেখানেও একজন প্লেয়ার, আমার নামটা ইনস্ট্যান্ট মনে পড়ছে না, সেখানেও গ্রুপ পর্বে একজন প্লেয়ার 3 ম্যাচ মানে গোল করেছিলেন সব ম্যাচেই, এবং সেবারও ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। এবার কি মনে হয় ভিনিসিয়াসের হাত ধরে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু? এই যেমনটা টুর্নামেন্টের আগে আমরা বলছিলাম, এই ব্রাজিল দলের সবথেকে শক্তি জায়গা আনচেলত্তি, এবং সেই আনচেলত্তির সবথেকে শক্তি জায়গা ভিনিসিয়াস। সো আনচেলত্তির গেম স্টাইল কাজ করতে হলে ভিনিসিয়াসের কাজ করতে হবে। ভিনিসিয়াস যেহেতু কাজ করছে, ব্রাজিল ফ্যানরা ভরসা রাখতেই পারে সেক্ষেত্রে, আমার কাছে মনে হয়। আমরা এবার আজকের ম্যাচের দিকে যাই। আজকে কিন্তু হেভি ওয়েট একটি ম্যাচ রয়েছে, গ্রুপ এফ এ, সুইডেন ভার্সেস জাপান। যেই গ্রুপ থেকে নেদারল্যান্ড অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে পরের রাউন্ডের জন্য, এবং সুইডেন এবং জাপান দুই দলের মধ্যে যে জিতবে সে কিন্তু সেকেন্ড হয়ে পরের রাউন্ডে চলে যাবে, যদি এবং সেখানে কিন্তু তারা ব্রাজিলকেও ফেস করতে পারে। সো কি মনে হয় এই জাপান ভার্সেস সুইডেন ম্যাচটি কতটুকু জমজমাট হবে? জমজমাটের কোনো কমতি এই ম্যাচে থাকবে না, কারণ দুই দলের কাছে আসলে এই ম্যাচ থেকে পাবার অনেক কিছু আছে, নিজেকে প্রমাণ করার অনেক কিছু আছে। ইনফ্যাক্ট যদি নেদারল্যান্ডস ভাগ্যবশত একটা আপসেট হয়ে যায়, দুই দলের কাছে কিন্তু সুযোগ থাকবে গ্রুপ টপে চলে যাওয়ার। এক্স্যাক্টলি। তো সেই সুযোগটা তারা আসলে হাতছাড়া করতে চাইবে না অবশ্যই। এবং সুইডেনের কথা যদি আমরা চিন্তা করি, স্টার্স রয়েছে,
গিউকারেসের কথা বলি, ইজাগের কথা বলি, এই টিমটাও প্যাক। জাপানের কথা বলি, তারা এশিয়ান পরাশক্তি হিসেবে এসেছে, তারা তাদের খেলার ছাপ ফেলে যাচ্ছে। তারা দুই দল কিন্তু চাইবে এই ম্যাচে ইম্প্যাক্ট ফেলতে, এবং আমি প্রচণ্ড একটা অ্যাটাকিং গেম প্লের আশা করছি। সুইডেন হয়তো সেক্ষেত্রে বেশি অ্যাটাক করতে পারে, কিন্তু জাপানের যেটা স্ট্রেংথ, তারা অ্যাবজর্ভ করে কাউন্টার করে, যেটাকেও অনেকটা মানে দৃষ্টিনন্দন ফুটবল হিসেবে আমরা বিবেচনা করে থাকি। So, আমি আসলে আশা করছি এই ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ হবে। যদি নেদারল্যান্ড ম্যাচটা নিয়ে আপসেট হওয়ার সম্ভাবনা খুবই কম, নেদারল্যান্ডকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরাই যেতে পারে, বাট ইউ নেভার নো, ফুটবল 90 মিনিটের খেলা, 90 Exactly. মিনিটে যে কোনো কিছু হতে পারে। এক্স্যাক্টলি এই জাপান ভার্সেস সুইডেন, যদি নেদারল্যান্ড ওদিক দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় এবং জাপান ভার্সেস সুইডেন থেকে যে দ্বিতীয় হবে তার সঙ্গে ব্রাজিলের খেলা পড়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এই দুই দল যদি সেকেন্ড স্পট অ্যাভয়েড করতে চায়, থার্ড হয়ে পরের রাউন্ডে যেতে চায়, সেখানেও রিস্ক রয়েছে। তারা কি থার্ড হয়ে পরের রাউন্ডে যেতে পারবে কিনা সেক্ষেত্রে কিন্তু মানে ম্যাচ জেতাটাই দুই দলের জন্য সেফ। পরবর্তী রাউন্ডে ব্রাজিল পড়ুক আর যেই পড়ুক সেটা তাদের জন্য পরের কনসার্ন। আমি যদি একটু শেষ মুহূর্তে আছি, একটু প্রেডিকশন যদি জানতে চাই, সুইডেন ভার্সেস জাপান। আই উড সে যে ইট উইল বি 2-all ড্র। 2-all ড্র। 2-all ড্র। আমার কাছে মনে হচ্ছে সুইডেন 2-1 গোলে জিতবে জাপানের বিপক্ষে, কারণ সুইডেন নেদারল্যান্ডের সাথে এমন একটা মানে ম্যাচ খেলেছে যেখানে খুব অ্যাটাক করেছে কিন্তু গোল অনেকগুলো খেয়েছে, অ্যান্ড সেই ভুলগুলো শুধরে হয়তো আজকে সুইডেন আবারও কামব্যাক করবে। থ্যাংক ইউ ফাহিম আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। এই ছিল আজকের পর্বে বিশ্বকাপের ম্যাচগুলোর রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে। আগামীকাল আবারও একই সময় হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। 24 জুনের কুইজে প্রথম হয়ে 1000 টাকা জিতে নিয়েছেন হাসিন আঞ্জুম। দ্বিতীয় ও তৃতীয় হয়ে 500 টাকা করে জিতে নিয়েছেন ফাহাদ ইসলাম এবং অনামিকা চৈতি। পরের কুইজের বিজয়ীর নাম জানতে চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।